রাত্র 9:15 হয়ে গেছে। আজকের এই নির্বাচনী কার্যক্রম, এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এখানে রয়েছেন তীব্রমাথা পার্টির সুপ্রিমো এবং মহারাজ কিরিট বিক্রমের সুপুত্র এবং আমার ভাই আদরণীয় প্রদ্যুৎ কিশোর মানিক মহোদয়, ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, দীপক মজুমদার, আগরতলা শহরের অভিভাবক মেয়র এবং এই বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী ডেভিড দেববর্মা, সেক্রেটারি ত্রিপুরা বিজেপি, শ্রী তাপস দেব, রামনগর মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি, শ্রীমতী ভাস্বতী দেববর্মা, এই অঞ্চলের কর্পোরেটর, শ্রীমতী গৌতমী রয়, তীব্রমাথা সেন্ট্রাল কমিটি অ্যাডভাইজার, আর এখানে উপস্থিত আমার সমস্ত ভারতীয় জনতা পার্টি তীব্রমাথা আইপিএলপি কার্যকর্তা ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, সুধী নাগরিক বন্ধুরা, এ রাজ্যে আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছি। ভালো খারাপ কাজ কি করেছি আগরতলা এবং ত্রিপুরার মানুষ জানে। প্রদেশ সভাপতি হিসাবে কাজ করেছি, তো পার্টির সংগঠনের লোকেরা জানে। কিন্তু আজকে আমি কমিউনিস্ট পার্টির নেতৃত্ব আর কংগ্রেসের নেতৃত্বকে বলবো, আপনাদেরও একটা কার্যকাল ছিল। কংগ্রেসীরা একটা জোট সরকার চালিয়েছিল কমিউনিস্টের 10 বছর পর, 1989 থেকে 93 পর্যন্ত জোট সরকার। কেন আশিক বাবু এরা জোট সরকার যে চালিয়েছিল তার বিষয়ে বলে না? মানুষ তো সরকার চালালে, যেমন নরেন্দ্র মোদী সরকার চালিয়ে উপলব্ধি বলে, উপলব্ধির বিষয়ে জানকারি দেয়। ত্রিপুরার মানুষ জানতে চাইছে আশিক বাবু, আপনাদের জোটের যে সরকারটা ছিল 89 থেকে 93, আপনারা কি কি কাজ করেছেন জানতে চান? আপনি তো বলবেন না, আমি তখন বলে দেই। একটা কাজ তো সুধীর রঞ্জন মজুমদার ভালো করেছিলেন, স্বর্গীয় সুধীর রঞ্জন মজুমদার। ওই সময় প্রচুর সরকারি চাকরি উনি দিয়েছিলেন এবং 4th পে কমিশন উনি দিয়েছিলেন। সরকারি চাকরির জন্য উনি দুহাত খুলে কাজ করেছিলেন। কিন্তু ওই জোট সরকারে বাকি কাজগুলো ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট শ্যামহরি শর্মা, তাকে লাল বাহাদুর ক্লাবের সামনে কে খুন করেছে? কেন খুন করা হয়েছে? কি কারণ বলেন না কেন আপনারা? সুধীর রঞ্জন মজুমদার আর সমীর বর্মনের লড়াইয়ের কারণে শ্যামহরি শর্মাকে বিকেল বেলা সন্ধ্যের সময় নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যাতে ইলেকশন রদ্দ হয়ে যায়। বা ইলেকশন হচ্ছিল কৃষ্ণনগর। অ্যাডভোকেট চমরিবাসী ভুলবে কেন? ইয়াদ করো এদেরকে। সত্তাতে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এক নিরহ ক্যান্ডিডেটকে নির্মম ভাবে হত্যা করে দেয়। কোনো দোষ নেই, কোনো কিছু করেননি। ওই সময় বিজেপি ত্রিপুরাতে নেই, উনি জিতবেন না জানেন। কিন্তু ওনার দোষ এটাই,
উনি কৃষ্ণনগরে প্রার্থী হয়েছেন, এক প্রার্থীকে মারতে পারলে তাহলে ইলেকশনটা বন্ধ করানো যাবে, না হলে রাধিকা রঞ্জন যদি ইলেকশন প্রার্থী হয়েছে কংগ্রেস থেকে প্রদেশ সভাপতি, উনি যদি জিতে আসেন তাহলে উনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, এমন আভাস এরা পেয়েছেন। তার জন্য আগরতলাতে দিন দুপুরে শম্ভরী শর্মাকে হত্যা করেছেন। 10 মাসের মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন কি দিয়েছে কংগ্রেসকে, কি দিয়েছে ত্রিপুরার মানুষকে? পুলিশ আন্দোলন, উকিলদের উপর লাঠিচার্জ, মারধর, কাকুরি ঘোষ অপহরণ, ওমেন্স কলেজে মেয়েরা যেতে পারে না, বাড়িতে ভাড়া দিয়ে থাকতে পারে না কলেজের মেয়েরা, সন্ধ্যার পরে কোনো মেয়ে আগরতলাতে বেরোতে পারত না। ওই জায়গা থামেনি, চিফ সেক্রেটারিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তারপর এদেরই রাজত্বে এদেরই কাহিনী। আর্মির কোন বড় অফিসার তাকে কাপড় চোপড় করে মারপিট করা, সারা আগরতলাতে। তারপর এখানেই থেমে গিয়েছিল, এখানে থামেনি, সারা রাজ্যের মধ্যে অরাজক তৈরি করেছিল। আর তার টেপ বাজিয়ে বাজিয়ে কমিউনিস্টরা লাগাতার 25 বছর ক্ষমতায় ত্রিপুরা রাজ্যের মধ্যে, 25টা বছর কম ইলেকশনটা আসলেই এই কমিউনিস্টের দল সেই টেপ বাজাতো। কংগ্রেসকে ভোট দিবেন আর চিহ্নে, দেখো আপনার মেয়েকে তুলে নিয়ে যাবো, বলাৎকার করবে, উজান ময়দান হবে, খুন হবে, পুলিশ আন্দোলন হবে, উকিল আন্দোলন হবে, নারী নির্যাতন হবে। মানুষ ভয়ে আবার সিপিএম কে ভোট দিয়ে দিত। বলেন না কেন বেড়াচ্ছেন বলে বলে? আমি তো প্রথম যাত্রা শুরু করেছি, 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। তার বিষয়ে ত্রিপুরা মানুষ জানে, আমি বলি। আপনাদের হিম্মত নেই আপনাদের কার্যকাল বলার। আসুন বলুন, জোট সরকারের 5 বছরের কাহিনী ত্রিপুরা মানুষ জানতে চায়, আজকে নিউ জেনারেশন জানতে চায়। আর 25 বছরের টানা সরকার, বামফ্রন্ট পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্যে শুরু করেছে বামফ্রন্ট। আগরতলার বুকে শিবনগরে মধুসূদন শাহ কংগ্রেসের এমএলএ কে খুন করেছে? বিজেপির লোক খুন করেছে। বেশ সিপিএম নামদারি সত্তাধারী এরা করেছে। পরিবহন শাহকে কে খুন করেছে? মন্ত্রী ছিলেন বিশালগড়ে, তাকে খুন করেছে কে? কমিউনিস্টেরা খুন করেছে। সুখরাম দেব বর্মাকে আগরতলা এলজিএম অফিসে খুন করেছে কে? কমিউনিস্টরা খুন করেছে। জিতেন বাবু এনএলএফটিটা ত্রিপুরাতে কে তৈরি করেছে? কমিউনিস্টকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজনৈতিক ভাবে ন্যাশনাল লিবারেল ফ্রন্ট জনজাতিদেরকে উস্কিয়ে কে বানিয়েছে? কংগ্রেস বানিয়েছে। এটিডিএফ কে বানিয়েছে? জনজাতিদের উস্কিয়ে জিতেন বাবুরা বানিয়েছে। আজকে জনজাতিকে আপনারা হাতিয়ার বানিয়েছিলেন, আপনাদের পলিটিক্যাল হাতিয়ার। কেউ বানায় এটিটিএফ, কেউ বানায় এলএফটি, কিন্তু কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় না জনজাতিকে। আর কমিউনিস্টের তো হাত অহংকার, 20টা সিট বাম পকেটে রেখে আমরা চলি। মানিক বাবুরা বলতেন, জিতেন বাবুরা, আমরা তো 20 থেকে শুরু করি। তার মানে 20টা জনজাতি সিট ওনাদের বাম পকেটের মধ্যে রাখে। মানে জনজাতিদের নেতৃত্বকে, জনজাতির ধরতিপুত্রদেরকে আপনারা পকেটে রাখেন, জেবের মধ্যে রাখেন। আরে কাউকে যদি বাজারে যায়, কোনো ব্যক্তিকে যদি বলে কেউ, আরে তে তো তার বউয়ের পকেটের মধ্যে থাকে, সে অপমান বোধ করে। অপমান বোধ করে না? তে তার বউয়ের পকেটের মধ্যে থাকে, এই কথা বললে অপমান বোধ করে। আর আপনারা জনজাতিকে বলতেন আমরা তো 20 থেকে শুরু করি, আমরা তো 20টা এসটি সিট আমাদের বাম পকেটে রাখে। মানে ডান পকেটেও রাখে না, বাম হাতে রাখে।
এটাই তো ছিল মানিক বাবু আপনাদের ভাষা। আর বিপ্লব দেব নরেন্দ্র ভাই মোদী 98 আপনি মুখ্যমন্ত্রী আছেন, মানিক সরকার 98 ব্রুরিয়ামরা নিজের দেশেই শরণার্থী হয়ে গেছে, আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আপনি 23 বছর সেই রিফিউজি ক্যাম্পের মধ্যে তাদেরকে থাকতে বাধ্য করেছেন। কিন্তু বিপ্লব দেব ছোট্ট মানুষ, কিছু জানে না, শিশু মানুষ, জিতেন বাবুরা বহু কিছু জানে। আরে শিশুটা তো তবু প্রদ্যোৎ কিশোর মানিক আর অমিত ভাই শাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 600 কোটি টাকার প্যাকেজ এনে তাদের থাকার ব্যবস্থা, তাদের জীবনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি আইপিএল প্রীতি প্রমাণ সরকার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী অমিত শাহ করেছেন। কমিউনিস্ট কেন করেনি? কমিউনিস্ট এর জন্য করেনি, কারণ কি শরণার্থীদের জন্য দিল্লি থেকে পয়সা আসতো চাউলের জন্য, খাওয়ার জন্য, সেই টাকাগুলি থেকে কমিউনিস্টের ক্যাডাররা কমিশন খেতেন। এই কমিশন বন্ধ হয়ে যাবে, তার জন্য তাদেরকে জীবন দেবে না, তাদেরকে ঘর দেবে না, তাদেরকে জল দেবে না, তাদেরকে শিক্ষা দেবে না, তাদেরকে মর্যাদা দেবে না। এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র। এর জনজাতি বিরোধী। জিতেন বাবু, আপনার হিম্মত হলো না এসটি সিটে দাঁড়ানোর মতো। আপনি এসটি সিটে দাঁড়ানোর মতো আপনার হিম্মত নেই। আপনি জেনারেল সিটে সামনে দাঁড়িয়েছেন, কারণ এসটিরা আপনাকে ভোট দেবেন, আপনাকে চেনে যে আপনি আদা কেলেঙ্কারি নায়ক। আপনারা এই জঙ্গল থেকে আদা চুরি করে আপনি খান, আর সেই কারণে আপনাকে এই ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত করে মানিক সরকার এমপি পাঠিয়েছে, আপনাকে আদর করে পাঠায়নি। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, সাবরুমে গিয়ে দাঁড়াইছে মুখ্যমন্ত্রী, কোনোদিন হতেন না, জীবনও পারতেন না, পার্টি শেষ করে দিলেন। আপনার কুণ্ডলের মধ্যে মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওই ব্যক্তিত্ব আপনার মধ্যে নেই। 20টি রিজার্ভ সিটের মধ্যে জিতেন বাবু দাঁড়াতে পারলো না। জনজাতিরা রিজার্ভ সিটের মধ্যে দাঁড়ানোর মতো হিম্মত নেই না। রেগুলার যে জেনারেল সিট সেখানে দাঁড়িয়েছে, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যকে তখন কত প্রদ্যোৎ কিশোর মানিক্য কোনো তিনটা ভাই, যেমন মহারাজ যখন বিভূদেবী মহারানী বিভূদেবী জন্ম দিচ্ছে না, জন্ম যখন জিতেন বাবু মেলার মাঠের থেকে তেলে দিয়েছে, মহারাজ তো জন্ম দেওয়া হয়, মানে কত মহারাজের লিগে দুধ আনে, জল আনে, কত কিছু খাওয়ায় মহারাজের। অক্ষরে মহারাজের মতো বেইমান নাই, মহারাজের মতো কোনো বেইমানি নাই। কি কর না কর, মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্যের নাতিকে বেইমান বলে কমিউনিস্ট, এই কমিউনিস্টের জীবনে জায়গা নেই। প্রদ্যোৎ কিশোর মানিক্যকে বেইমান বলতে পারে এরা, মহারাজ কিরিট বিক্রমকে বেইমান বলতে পারে, চোর বলতাই। এই কমিউনিস্টের একটাও জায়গা নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে। এরা বেইমান, এরা বেইমানি করেছে। আর কমিউনিস্টের কাল মানিক বাবু 2016, 17, 15 আপনারা তো চিল্লাইতে অ্যাডভাইজার চৌমনির নামই বলতে গেছেন। স্বর্ণযুগ চলতেছে। এখন কন্যা প্রচারিকা কন্যা যে আপনি স্বর্ণযুগ আনছিলেন, বলেন না স্বর্ণযুগ এনেছেন, ত্রিপুরার মানুষকে বলেন কি করবেন, ওইটা আমরা ভাষাটা কইলে খারাপ হয়ে যাবে। কিন্তু এখন যদি ভাষণ দিয়ে আমি স্বর্ণযুগ আনছিলাম, ত্রিপুরাতে স্বর্ণযুগ, ওরা জানে এদেরকে মানুষের দৌড়াইব, কি দিয়ে দৌড়াইব? কেজরিওয়ালের চিহ্ন দিয়ে দৌড়াইব। সেই কারণে এখন আর স্বর্ণযুগ করবে না। কিন্তু 2015-16-17-তে স্বর্ণযুগের অহংকারের কারণে ত্রিপুরা রাজ্য থাকতেই পারে না, যেদিকে যায় এদিকে স্বর্ণযুগ চলতেছে, এসএফআই স্বর্ণযুগ চলতেছে, ডিএফ স্বর্ণযুগ চলতেছে, নারী সমিতির স্বর্ণযুগ। আর স্বর্ণটি গেছে কার বাড়িতে আছে? আনেন না, মহারাজ পাইছেন নি কিছু স্বর্ণ? মহারাজ তো মিলা রেখা স্বর্ণ, সুশান্ত গোসাই মিলা হোক। স্বর্ণটি আছে কোন কালে মানিক বাবু? কোন সিন্ধুকটা কই আছে? ঝর্ণা দিদি বাইরন আপনি, আপনার জমাইরা যারা মার্ডার করে তারপরে মাথাটাকে দিয়ে ফুটবল খেলেছে জোটেরা বলে, এই হাতের মধ্যে ঝর্ণা দিয়ে বুদ্ধি পারবেন দিদি আপনার স্বামী খুনিদেরকে ভোট দেওয়ার জন্য? দেখি
ভারতীয় নারী। তারপরে আজকে মানিক বাবু বিলুনিয়াতে ভাষণ দেয়, কি আজকাল তো রাষ্ট্রভক্ত হয়ে গেছে, কি ভাষণ দিয়েছে উনি? ভাষণ কি? ভাষণ হচ্ছে যে ভগবান রামের বিষয়ে তুমি রামের নামে গেছে কেন? কি বলে? রামের প্রাণ প্রতিষ্ঠা। ভগবান বলেন আবার রাম প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি ধর্ম করতে পারবেন না? ধর্ম করার অধিকার নেই, ঘরের মধ্যে করতে হইব। তাই নিয়ে বুড়া বয়সে বিমূর্তি করছে, কেন বুঝতে শিখাইছে? তাই না, যেটা জানেনি ব্যাপার। তাই না, ভারতে উনি ভারতের সংবিধান জানেন না, উনি সেটা নিয়ে আলোচনা করেন। উনি ধর্ম বোঝেন না, ধর্ম নিয়ে আলোচনা করেন। যেমন লাগছে শঙ্করাচার্য হয়ে গেছেন তিনি, জগৎগুরু শঙ্করাচার্য হয়ে গেছে, কমিউনিস্টের কলেজ গুরু মেম্বার, জ্ঞান দেয় ধর্মের বিষয়ে। আরে মানিক বাবু শুনুন, সংস্কৃতি, সংস্কার, সনাতন প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। উনি বলছেন প্রধানমন্ত্রী আবার ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়নি। আরে হিন্দু শাস্ত্রতে সনাতনে মূর্তি তৈরি করার পর তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আপনি জানেন না, তার জন্য উল্টা সিধা কথা বলেন। এই বয়সে কিভাবে আপনি ধার্মিক পণ্ডিত হলেন? কয় ভগবানের আবার প্রাণ প্রতিষ্ঠা করার লাগেনি তো প্রাণ প্রতিষ্ঠা আমরা করবো, তাই না? করবো প্রাণ প্রতিষ্ঠা। উনি ভারতের রীতিনীতি জানেন না? আমরা দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, মূর্তি বানানোর পরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না? যতক্ষণ পর্যন্ত মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় ততক্ষণ পর্যন্ত সেই মূর্তি পূজার জন্য তৈরি না হয়। তারপরে আবার কুসংস্কার যে আমাদেরকে, আমার নামটা বলা, আমাদেরকে বিভ্রান্তি করার চক্রান্ত চলছে, চলবে না। অস্তিত্বের লড়াই, হাতচিহ্নিত ভোট দিতে হবে। আমরা দেশ দিয়েছি অস্তিত্ব বাঁচানোর জন্য। মানুষের অস্তিত্ব বাঁচানোর দিকে, নিজের অস্তিত্ব বাঁচানোর দিকে কি করে? মানুষের বলে অস্তিত্ব মানুষের বাঁচানোর জন্য আমরা গিয়েছি, কিন্তু এটা শেষ নয়। আমাদের মধ্যে বিভেদ রয়েছে, আমরা লড়াই করবো। তিনি বলে আবার কংগ্রেসের লড়াই করবো। কি কয় না কয়, জ্বর উঠে গেছে। এমনি কথা বলে কেউ 4 বারের মুখ্যমন্ত্রী বলে এক লোকে বেরিয়েছে বলে এটা সাময়িক, এই মাত্র হয়েছে। কিছুদিন পর আমাদের মধ্যে বিভেদ রয়ে গেছে, লড়তে হবে, লড়াই করবো আমরা কংগ্রেসের সঙ্গে। আরে জিতেন বাবু আপনার বেড়া ঘর খাসাত্তারাজ করে দিয়েছে আমাদের। ये है कांग्रेस सीपीएम का कैरेक्टर त्रिपुरा राज्যের মধ্যে। মানিক বাবু স্বর্ণযুগ, আমি বলি তো আসুন না ময়দানে স্বর্ণযুগ সম্বন্ধে বলুন। এই ইলেকশনে বিপ্লব দেবকে মোদীকে হারান, স্বর্ণযুগের সোনা দিয়া আইয়েন। আপনি বলেন আপনার 25 বছরে 20 বছর রাজত্বকালে কি কি করেছেন। বিপ্লব দেবকে জিজ্ঞাসা করো তো বলবে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনেছি সরকারি চাকরির মধ্যে। বিপ্লব দেবকে জিজ্ঞাসা করো তো বলবো 10% রিজার্ভেশন টিএসআর এর মধ্যে প্রথম ত্রিপুরাতে মহিলাদেরকে টিএসআর বানানোর ব্যবস্থা বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বিপ্লব দেবকে জিজ্ঞাসা করো তো বলবো 500, 700, 300 করে ভাতাগুলি ছিল, সেগুলি আমরা 2000 টাকা করেছি। পুছো বিপ্লব দেবকে 7th পে স্কেল দিয়েছি। ডক্টর মানিক সাহা এসে 25% পর্যন্ত দিয়ে দিয়েছে। পুছো বিপ্লব দেবকে মিনিমাম সাপোর্ট প্রাইস ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকদের জন্য বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই লাগু করেছে। আজকে 22 টাকা করে ধান কিলো বিক্রি করে কৃষকরা। পুছো বিপ্লব দেবকে ছাত্রদের জন্য কি করেছে? 125টি সিবিএসসি সরকারি বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরা রাজ্যের মধ্যে এনসিইআরটি সিলেবাস ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব আর এই সরকার লাগু করেছে। মিত্র, আপনি কি করছেন? কোন নাই আপনি তো 20 বছর ছিলেন, বলেন না 20 বছর শুধু কাস্তাবাড়ি বানাইছেন, মানুষের লুণ্ঠন করেছেন, চাঁদা তুলেছেন, মানুষের সঙ্গে বেইমানি করেছেন, মিথ্যে কথা বলেছেন, ভ্রষ্টাচার করেছেন, তার সাথ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি কাজ করে তার জন্য তার উদাহরণ তৈরি করতে পারেননি। তাই আমি অ্যাডভাইজার চমনি থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, এই যে সিপিএম এবং কংগ্রেসের এই অবৈধ জোট, এই জোটকে এবার ইলেকশনে চিরতরে বিদায় করে এই ত্রিপুরা থেকে কংগ্রেস আর কমিউনিস্টের পরিসমাপ্তি ঘটানো উচিত। কারণ এরা ত্রিপুরার মানুষকে শুধু সত্তার জন্য ব্যক্তিগত কারণে ইউজ করেছে।
এর বাইরে কোনো কিছু না মেরে দিতে। তাই আমি বলি আমার সমস্ত কার্যকর্তাদের, সমস্ত আগরতলাবাসীদের এবারের নির্বাচনে দীপক মজুমদারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে একতরফা একটি ভোট কংগ্রেস সিপিএমকে নেই। আর কি করবেন? দীপক বাবুর তো সময়টা ভালো, দীপক বাবুর সময় ভালো। কারণ কি, এখানে লোকসভাতে হাত চিহ্নের পার্টি সিপিএম এর, হাত চিহ্নিতে ভোট দিয়েছিল, বিধানসভার মধ্যে কাস্টুয়াতের মধ্যে ভোট দিয়েছিল। কি অবস্থা! তারা লিগা যে ভোটার হেরো বিপদেরা, এটির লোক যে যাইব বিপদ করবো, এটির লোক ঘুরে ভাই দেখো না, দেখলো বিপদ দেখবো। এটির সময় বলা না। আমাকে ওই দিন সুশান্ত বাবুর এখানে ওনার বাবার শ্রাদ্ধতে গিয়েছিলাম, এক ব্যক্তি আমাকে বলে যে চন্দ্রের দশা চলতেছে মানিক শাহ আর আমার। হেও বুঝেছে চন্দ্রের দশা চলতেছে। চন্দ্রের দশা আমার আর মানিক শাহ না, চন্দ্রের দশা ত্রিপুরাবাসীর, ত্রিপুরার নজওয়ান জাতি জনজাতির চন্দ্রের দশা চলছে। কারণ কি, আগে আপনাদের চন্দ্রের দশা চলতো, আপনারা লুটপাট করেছেন। এখন চন্দ্রের দশা 40 লক্ষ ত্রিপুরাবাসীর চন্দ্রের দশা, আজকে ব্রুরিয়াংয়ের চন্দ্রের দশা, আজকে জাতি জনজাতির চন্দ্রের দশা চলছে নরেন্দ্র ভাই মোদীর জন্য, নরেন্দ্র ভাই মোদীর জন্য। আর সেই দিশাতে ত্রিপুরা এখন নতুন দিশাতে চলছে। তাই বন্ধুরা আমি বলবো, এই ইলেকশনে ভোট আমরা দিবনি, দিব সব পাবো। महाराज तो दिया ऐसे सब, महाराज महाराज आपको और भी गाली देगा, और भी महाराज को देखते ही आगे उनको लगता है। उस दिन बोल रहा था मानिक सरकार का एक भाषण बोल के मैं खत्म करता हूं, जो महाराज बेईमान है, हमारे साथ बेईमानी किया है। क्या बेईमानी है? विधानसभा इलेक्शन में हमारे साथ बातचीत हुआ था। महाराज आपके साथ कहां बातचीत हुआ, जरा बताओ। हमारे साथ अंडरग्राउंड में बातचीत हुआ था, जो हमको सपोर्ट करेगा हम एक साथ करेंगे। महाराज ने बेईमानी कर दिया। हम लोग तो बोले थे जब महाराज के साथ अंडरग्राउंड में कम्युनिस्ट कांग्रेस का आता है, हम लोगों ने बोला था, तब कम्युनिस्ट ने विरोध किया। ना ना, महाराज के साथ कोई नहीं हो सकता है, महाराज तो सांप्रदायिक है, महाराज तो एक जाति को लेकर पार्टी करता है, उनके साथ हो ही नहीं सकता है। जितेन बाबू पूछो मानिक सरकार को, उन्होंने बोला जो महाराज ने बेईमानी किया, महाराज ने बेईमानी नहीं किया, महाराज ने सही काम किया। अरे जितेन बाबू, महाराज नहीं होते तो एमएलए तक नहीं बनते। और आज जो लीडर ऑफ अपोजिशन बना, वो भी महाराज के दया से, वो भी महाराज के दया से। महाराज के बिना जितेन बाबू का कुछ होता ही नहीं। महाराज अपने आधा में मेरे बचा ले से महाराज आप ठीक नहीं काम किया। आपने एक आधा कलंकर के आदमी को आपने जिता दिया, उसके बाद लीडर ऑफ अपोजिशन बना दिया, किंतु जीवन में आपको एक फोन कर धन्यवाद नहीं देगा, इसका गारंटी विप्लव दे सकता है। क्योंकि कम्युनिस्ट के कुंडली में धन्यवाद नहीं है। ये तो खून करने वाला है, ये तो लूट करने वाला है, ये तो बलात्कार करने वाला पार्टी है। इसलिए कम्युनिस्ट का कोई जगह नहीं है और कांग्रेस तो समाप्त हो चुका है। मेरा विश्वास है पूरे की पूरा एक मोदी में हो चुका है। और 17 तारीख को 2 बजे नरेंद्र भाई मोदी अस्तवर मैदान में शेर आ रहा है। देखो मानिक बाबू, आओ शेर को देख जाओ। जितेन बाबू आके इस शेर को देखो। तुम्हारे जंगल में शेर नहीं है, बकरियां ढूंढता है। मेरे मित्रों, हमारे जंगल में शेर है। और शेर 17 तारीख को 2 बजे अस्तवर मैदान में नरेंद्र भाई मोदी त्रिपुरा के जनताओं को साथ लेके 2024 में तृतीय बार में सरकार बनाएंगे, ऐसा हम लोगों का पूरा विश्वास है। मेरे साथ एक बार बोले भारत माता की, भारत माता की। धन्यवाद।